আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কান পাকা রোগ এটা বেশ কমন এবং আমাদের দর্শকরা নিশ্চয়ই এ সম্পর্কে অনেক কিছু জানেন। তবুও যদি আপনি একটু বলেন যে একজন মানুষের কান পাকা রোগ হয় কেন? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে কান পাকা রোগটা একটা শিশুদের থেকে নিয়ে শুরু করে মধ্য বয়সে যে কোনো পর্যায়ে এটা হতে পারে। যেমন শুধু ছোটদের বেলায় যদি আমরা চিন্তা করি, একদম ছোট বাচ্চা যে হয়তো দুধ খায়, ব্রেস্ট ফিড করে, তাকে যদি ফল্টি টেকনিকে খাওয়ানো হয়, দেখা যাচ্ছে যে শুয়ে শুয়ে খাওয়ানো হচ্ছে। মা হয়তো সারাদিন অনেক কর্মব্যস্ততার মাঝে হয়তো শিশুটাকে একদম বুকের পাশে এলিয়ে দিয়ে খাওয়াচ্ছেন। দেখা যাচ্ছে যে তার যে দুধ খাওয়াচ্ছে সে দুধটা হয়তো গলার পেছন দিকে আমাদের যে ইউস্টেশিয়ান টিউব যেটা, সেটার ভিতর দিয়ে এই দুধ ঢুকে গিয়ে দেখা যাচ্ছে যে একসময় গিয়ে সেটা পর্দাটাকে সংক্রমিত করে সেখান থেকে পুজ বা পানির মতো বেরোচ্ছে। এবং এটা নিয়ে কিন্তু মারা প্রায় আমাদের কাছে খুবই উদ্গ্রীব হয়ে আসেন যে এত ছোট একটা বাচ্চা, তার কেন কান পাকা রোগ হবে। কিন্তু চিন্তার কথা একেবারেই নাই এখানে, যে এই কারণে যে এটা কিন্তু ভালো হয়ে যায় এবং কমপ্লিটলি ভালো হয়ে যায় যদি মাটা একটু বাচ্চাটাকে একটু উঁচু করে খাওয়ান। সেটা যদি শুয়ে থাকা অবস্থায় একটু বালিশটা দিয়ে উঁচু করে নেন এবং বসিয়ে যখন খাওয়াবেন তখন যদি একটু মাথাটা উঁচু করে রাখেন, তাহলে কিন্তু আর এই রোগটা হয় না। আর আমরা ফর দ্য টাইমিং একটা অ্যান্টিবায়োটিক ড্রপ কানে দিয়ে দিই, তাহলে কিন্তু এটা সেরে যায়। আবার একটু পরে যদি চিন্তা করি, ধরেন 3 থেকে 7-8 বছর বয়সের এই ধরনের বাচ্চাদের যদি কান পাকা রোগ হয়, তার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড থাকে। তার সাধারণত কান পাকার পেছনে অবদান থাকে অ্যাডিনয়েডের। অ্যাডিনয়েড একটা জিনিস যেটা আপনার কান পাকাতে কিন্তু সাহায্য করে, এবং এই ধরনের বাচ্চাদের যদি আমরা কানের চিকিৎসা করি বা করতে যাই, তার কিছু কারণে কি কারণে তার হচ্ছে এই কান পাকা রোগটা, সেটা কিন্তু করতে হবে। আবার মধ্য বয়সের একটা মানুষ, তার কান পাকা রোগের পিছনে কিন্তু ওই পুরনো ব্যাকগ্রাউন্ডগুলো থাকতে পারে। হয়তো তার ছোটোবেলায় এরকম অ্যাডিনয়েড ছিল, তার ট্রিটমেন্ট ঠিক মতো হয়নি, অথবা তার নাকের হাড়টা খুব বাঁকা, তার হয়তো সাইনোসাইটিস হচ্ছে বারবার করে, সেটা হয়তো ভালো মতো চিকিৎসা হয়নি, তার কারণে কিন্তু তার কান এফেক্টেড হচ্ছে এবং কান পাকা রোগ হচ্ছে। তো কান পাকা রোগ এই জন্য বললাম যে একদম ছোটবেলা থেকে মধ্য বয়স পর্যন্ত যে কোনো বয়সে কিন্তু এটা হতে পারে। যে কোনো বয়সে হলেও আমরা জানি যে কান পাকা রোগে বেশি আক্রান্ত হয় শিশুরা। এটার কারণ কি, শিশুদের কেন বেশি হয়? এটার কারণ হলো যে একটা বললাম যে এই যে শিশুদের খাওয়ানোর ক্ষেত্রে তারা তো ইন্ডিপেন্ডেন্ট না, খাওয়ার ক্ষেত্রে তারা বাবা মার উপর বা তাদের নিকট আত্মীয়দের উপর অনেকটাই আপনার নির্ভরশীল। তো তাদের খাওয়ানোর টেকনিকে যদি ভুল হয়, এটা একটা। আরেকটা হচ্ছে যে এদের যদি আপার রেসপিরেটরি একটা ইনফেকশন, যেটা সেই ইনফেকশন বা প্রদাহ যদি বারবার করে হয় এবং সেটা যদি কমপ্লিটলি চিকিৎসা করা না হয়, তাহলে ওই যে ইউস্টেশিয়ান টিউব যেটা বলছি, যে যার মাধ্যমে মধ্যকর্ণের সঙ্গে বাইরের একটা ভারসাম্য রক্ষা করা হয় বাতাসের, সেটা যখন আপনার ঠিকমতো কাজ করবে না, ম্যালফাংশন করবে, তখন কিন্তু প্রথম দিকে সেটা বারবার করে ব্লকড হয়ে কানের পর্দার পিছনে পানি জমবে। এই পানি জমাটা কিন্তু একটা স্টেরাইল ফ্লুইড, এটা কোনো ইনফেকশন বা কোনো প্রদাহজনিত না। কিন্তু এটা যখন থেকে যাবে, একসময় এখানে ব্যাকটেরিয়ার প্রদাহের কারণে সংক্রমণের ফলে প্রদাহ হবে এবং তার কারণে দেখা যাবে একসময় সেটা কানের পর্দাটাকে ফুটো করে ফেলছে। প্রথম দিকে দেখা যাবে বাচ্চারা বলবে যে কান ব্যথা করে, তীব্র কান ব্যথা করে, বিশেষ করে রাতের বেলা। একদম দেখা যাবে বাবা মা খুবই চিন্তিত হয়ে পড়বে যে কেন এত বাচ্চা কান্না করছে। যখন আসলো দেখা যাবে যে হয়তো তার কানের পর্দায় এরকম লাল হয়ে গেছে এবং একসময় পর্দাটা ফুটো হয়ে হয়তো কিছু পানি আসবে বা পুজ আসবে, কিন্তু সেটাও কিন্তু চিকিৎসা করলে ফর দ্য টাইমিং ভালো হয়ে যাচ্ছে। কিন্তু যদি ব্যাকগ্রাউন্ডের কজগুলো যদি নিবারণ করা না যায়, প্রতিরোধ করা না যায় বা প্রতিকার করা না হয়, একসময় এটা ক্রনিসিটির দিকে চলে যাবে। তখন দেখা যাবে যে কানের পর্দাটা যখন ফুটো হয়ে যাবে, সেটা কিন্তু আর ভালো হতে চাবে না। তো শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কম থাকে, এটা তো অবশ্যই, যে এটা অবশ্যই অন্যতম, এটা একটা জেনারেল কজ বলতে পারেন আপনি। শিশুদের বেলায় বেশি হওয়ার পেছনে যেটা বলছিলেন যে অ্যাডেনয়েডের যে সমস্যা, যেহেতু মূলত এটা শিশুদেরই, ফলে ওই কারণে হচ্ছে। কান পাকার ক্ষেত্রে কি কানে পানি যাওয়ার কোনো সম্পর্ক আছে কিনা? অনেকেই মনে করে যে কানে পানি যাওয়ার কারণে কান পেকেছে, সেজন্য অনেকে দেখি আমরা পানিতে ডুব দেওয়ার সময় 2 হাত দিয়ে কান চেপে ধরে ডুব দিচ্ছেন, কেউ কটন কিংবা কাপড় কিছু একটা দিচ্ছেন। এই বিষয়ে আপনার মত? আপনি খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটার যে কত মুখোমুখি আমরা হই আসলে নর্মাল যে টিম্প্যানিক মেমব্রেন বা কানের পর্দা, এটা কিন্তু আসলে আর কিছুই না, একটা মডিফাইড স্কিন। আমাদের চামড়ার উপরে পানি থাকলে সেটা যেমন একসময় শুকিয়ে যায়, তেমনি কানেও যদি আপনার পানি ঢুকে, একটা সাধারণ কানে, যে কানের পর্দাটাতে কোনো লিক নাই বা কোনো সংক্রমণ নাই বা অন্য কোনো অসুখ নাই, তাতে কিন্তু আপনার কান পাকা রোগ হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু কখন কান পাকা রোগ হতে পারে, তার কানে হয়তো কোনো আগে থেকে এক ধরনের প্রদাহ হয়ে আছে,
সেখানে যদি একটা পুকুরের পচা পানি বা খারাপ পানি যদি ঢুকে, যার মধ্যে জীবাণুযুক্ত শৈবাল বা পানি ব্যাকটেরিয়া যখন যাচ্ছে, জনিত সংক্রমণের ঝুঁকি আছে, সেটা কিন্তু প্রদাহটাকে আরো বাড়াবে। আর সবচেয়ে যেটা আমরা কান পাকার রোগ যদি একবার হয়ে যায়, কারো যদি দেখা যায় যে এই টিম্পেনিক মেমব্রেনটা বা কানের পর্দাটা ফুটো হয়ে গেছে, তখন যদি উনি পুকুরে ডুব দিয়ে গোসল করে, তাহলে কিন্তু সেখানে পানি ঢুকে যাবে, এবং পানি যখন ঢুকবে তখন যত চিকিৎসায় আপনি দেন না কেন ওই পানিটাই জয়যুক্ত হবে, তার কিন্তু এটা তাকে অ্যাগ্রাভেট করবে, এটা আরও তাকে বাড়িয়ে দিবে। এবং শুধু পুকুরে গোসল করে না, অনেকে বলে আমি তো পুকুরে গোসল করি না কেন, তারপরও কেন আমার কান পাকা রোগটা ভালো হচ্ছে না। যদি এমনিতে সে বাথরুমেও সে শাওয়ার নেয়, তখনও কিন্তু পানি ঢুকে যায়। আমরা জানি যে আলো, বাতাস এবং পানি, এই তিনটা জিনিস যাওয়ার জন্য কিন্তু খুব সামান্য জায়গা হলেই চলে। এখন এটা থেকে যদি আমি বাঁচতে চাই, কি করতে পারে আমাদের পেশেন্টরা? খুব সহজ কিন্তু কাজটা, কিন্তু এখানে একটু ফাঁক থেকে যায়, রোগীর বোঝার মাঝে একটু ফাঁক থেকে যায়। তুলা, আপনি যেটা বললেন খুব সুন্দর করে, যে তুলাটা অলিভ অয়েল অথবা নারকেল তেলে, সর্ষের তেল না হলেই ভালো হয়, কারণ এটা একটু কড়া তেলটা, সেখানে ভিজিয়ে সেটা চিপে তারপরে সেই তুলাটা কানে দিয়ে গোসল করলেই হয়। অনেকে করেন কি যে তুলাটাকে ভেজান না, শুধু তুলাটা কানে দিয়ে গোসল করেন, এতে হয় কি পানি কিন্তু আরো বেশি ঢুকে, কারণ তুলা তো ভিজে সে পানিটা ভেতরে আরো পানি, ওটা অ্যাবজর্বেন্টের মতো, শোষকের মতো কাজ করে। আবার অনেকে আছে যে তেলে ঠিকই তুলাটাকে ভিজান, কিন্তু ওটা আর চিপে নেন না, ফলে হয় কি তেল সমৃদ্ধ তুলাটা দিয়ে উনি গোসল করতেছেন। আমরা যেটা চাই যে আসলে ওই যে তেল আর জল যে মিশে না, যে প্রবাদটা আমাদের মাঝে আছে ছোটবেলা থেকে, এখানে আমরা কাজে লাগাই, যে একটা ওয়াটার ব্যারিয়ার হিসেবে কাজ করে এই তেলে ভিজানো তুলোটা, এবং এটা সবচেয়ে সহজ একটা পদ্ধতি। তারপর যদি সব নিয়মই মানলেন, তারপরে অথবা কারো সমস্যা ছিল, কান পাকা রোগ হয়ে গেল আনফরচুনেটলি, করণীয় কি করবেন? করণীয় হলো, প্রথমে হচ্ছে যে এটা ডাক্তারের, একজন নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যাবেন, এবং আমরা সাধারণভাবে যে কাজটা করি আসলে খুব সিম্পল, একটা অ্যান্টিবায়োটিক দিই, যেটা লোকালি দিতে হয়। এখানে আসলে মুখে খাওয়ার ওষুধের তুলনায় কানে যেটা দিতে হয়, ভেতরে যে অ্যান্টিবায়োটিক দিতে হয়, সেটা অনেক বেশি কাজ করে। আর এমন কিছু ওষুধ আমরা ব্যবহার করি যেটাতে আমাদের এখানকার সিক্রেশনটা কমে আসে। এখানে একটা সুন্দর কথা আমার এক স্যার বলতেন, যে যখন আর কি নদীতে বন্যাতে উপচে পড়ে, তখন যে ডোবানালাগুলো থাকে, যেখানে সাধারণত কখনোই পানি থাকে না, সেগুলো তখন কানায় কানায় পূর্ণ থাকে। তো দেখা যায় যখনই কারো ঠান্ডা লাগে, আপার রেসপিরেটরি একটা ইনফেকশন হয়, তখনই কিন্তু কান দিয়ে পানি আসাটা শুরু হয়। হয়তো তার কানের পর্দাটা ফুটো, কিন্তু হয়তো এতদিন পানি আসতো না, কিন্তু আবার নতুন করে পানি আসা শুরু করে যখন তার এরকম কোনো আপার রেসপিরেটরি ইনফেকশন হয়। তো ফলে যখনই এ ধরনের পেশেন্টদের এরকম ঠান্ডা লাগার প্রবণতা থাকবে, তাদের কিন্তু একটু দীর্ঘমেয়াদী ঠান্ডার ওষুধ খেতে হবে। আর ওই যে বললাম গোসলের যে নিয়মটা, সেটা মানতে হবে। এটা হলো একটা ধাপের চিকিৎসা। একটা ধাপে এই কনজারভেটিভ ম্যানেজমেন্ট যদি ফেল করে, তারপরও ভালো হচ্ছে না, তখন এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কান পাকা রোগটাকে আমরা মোটা দাগে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে যেটা সেফ ভ্যারাইটি, সেটা নিরাপদ, এটা শুধু কানের পর্দাটা ফুটো, এটা মাঝে মাঝে পানি আসবে, বিরক্ত করবে, কিন্তু এটা কিন্তু অন্য কোনো আর সংক্রমণের ঝুঁকি বাড়াবে না, বা এটা কোনো কমপ্লিকেশন সেই অর্থে অ্যারাইজ করবে না, আদার দেন কিছুটা বধিরতা বা কম শোনা ছাড়া। কিন্তু আরেক ধরনের ভ্যারাইটি আছে যেটা নাকি আনসেফ ভ্যারাইটি। এখানে কোলিস্টেটোমা বলে একটা জিনিস থাকে, যেটা নাকি বোনকে ইরোড করে, এবং এগুলো আমাদের কিন্তু ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন বা মস্তিষ্কের ভেতরে যে কমপ্লিকেশনগুলো, সেগুলোর কিন্তু ঝুঁকি বাড়ায়, এবং এটা থেকে অনেক সময় মেনিনজাইটিস পর্যন্ত হয়ে যায়, এবং এটা কিন্তু অনেক সময় রোগীকে মৃত্যুর ঝুঁকির দিকেও ঠেলে দিতে পারে। ফলে আমরা কিন্তু যখন নাক কান গলা বিশেষজ্ঞরা এই পেশেন্টগুলোকে দেখি, আমরা কিন্তু স্ক্রিনিং করে ফেলি তখনই, যে এটা কি সেফ ভ্যারাইটির নাকি এটা আনসেফ ভ্যারাইটির। যদি সেফ ভ্যারাইটির হয়, আমরা একটু ব্যাকগ্রাউন্ড দেখে নেই, যে যদি মধ্যবয়সে হয়, তার নাকের হাড়টা বাঁকা কিনা, সেটা আমরা ঠিক করে নিতে বলি। এক্স্যাক্টলি সেই অনুযায়ী তার কারণটা যদি আমরা ঠিক করে ফেলি, তারপরে আমরা যেটা করি, তাকে বলি যে আপনি পর্দা লাগিয়ে নিতে পারেন। এবং এটা খুবই সহজ একটা অপারেশন, বাংলাদেশের প্রত্যেকটা সেন্টার, টারশিয়ারি সেন্টারে হয়, এবং এটা কিন্তু অন্য কোথাও থেকে কিনা লাগে না। পর্দা লাগানোর কথা বললে অনেকে রোগীরা মনে করে যে আমরা পর্দা কোত্থেকে পাবো। এটা আমাদের একদম আল্লাহ আমাদের এই যে কানের পিছনে একটা ফাঁসার মতো দিয়ে দিয়েছে চামড়ার নিচে, সেখান থেকে এটা নেওয়া যায়, এবং নিয়ে আমরা এটা এই গ্রাফটা বসিয়ে দেওয়া হয়। এবং এটা কিন্তু খুব সাকসেসফুল একটা অপারেশন। যদি পেশেন্ট এটা মেনটেন করতে পারে, এটা তার সারা জীবন কিন্তু এটা ভালো থাকবে।
আর যদি আনসেফ ভ্যারাইটি হয়? আর আনসেফ ভ্যারাইটি যদি হয়, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমরা রোগীর অপশনের উপর কখনো ছেড়ে দিব না। এই যেটা সেফ ভ্যারাইটি, সেখানে যদি পেশেন্ট বলে যে না আমি কানের পর্দা লাগাতে চাই না, আমি ওষুধ খেয়ে ভালো থাকবো বা আমার কান পাকলে আমি তখন ওষুধ ব্যবহার করব, তখন তবু আমরা তাকে একটা মানে অ্যালাউ করি বা একটা সময় হয়তো দেই। কিন্তু যখন দেখি আমরা যে না এই কানে একটা পচা গন্ধ আসে, এখানে একটা কোলেস্টেটোমা থাকতে পারে বলে সন্দেহ করি, তখন কিন্তু আমরা তাকে অবশ্যই সেই কানটাকে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করে এবং তাকে আমরা তখন বুঝিয়ে বলি যে এটার এই ক্যাটাস্ট্রফিক ইভেন্টটা বা এর কতটা মারাত্মক ঝুঁকির মধ্যে তার জীবন যেতে পারে। এবং সেক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু তার যে ডিজিজ প্রসেস, মানে যতটুকু এই ডিজিজের কারণে যা যা ক্ষতি অলরেডি হয়ে গেছে সেগুলো সবটুকু আমরা রিমুভ করি, এবং রিমুভ করে আমরা এমন একটা উপায় করে দেই যেন তার আর জীবনের ঝুঁকি না থাকে এবং এই রোগটা যেন আর ওখানে কোনোভাবেই আর তার ফার্দার কোনো ক্ষতি করতে না পারে। এবং এইসব রোগীর প্রতি বছর একবার করে ফলো আপ করতে হয়। বিদেশে বলে যে তোমার প্রতি বার্থডেতে তুমি এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, তাহলে তার অন্তত ইয়ারলি উইশ নিয়ে যাবে আর তোমার কান দেখে দেব, তাহলে অন্তত একবার তার ফলো আপটা হয়। আমরা আশা করছি আমাদের দেশেও যারা শুনছেন এই সমস্যায় ভুগছেন তারা প্রতি বার্থডেতে তার নাক কান গলা রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কান পাকা রোগ নিয়ে অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আশা করি আপনাদের কাজে লেগেছে।